নমস্কার। আচ্ছা, আপনাদের মনে আছে স্ক্যাটার থটসের মেঘে আপনারা লেখক পল্লব হালদারের মনস্তাত্ত্বিক থ্রিলার সিরিজ অর্কো সিরিজ থেকে ইলিউশন গল্পটি শুনেছিলেন। আপনারা প্রায় সকলেই অত্যন্ত প্রশংসা করেছিলেন গল্পটির। এই সিরিজের প্রথম গল্প ভয়ও আপনারা শুনেছেন সানডে সাসপেন্সের মঞ্চে। এই সিরিজের কাহিনীগুলি ভালো লাগলে পড়তে পারেন বইয়ের পাতাতেও। ধী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই সিরিজের তিনটি বই, অর্ক সমগ্র 1, 2 এবং 3। বইগুলি সংগ্রহের লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে। ইচ্ছে হলে স্বচ্ছন্দে নিজেদের কালেকশনে রাখতে পারেন। আজ আপনাদের শোনাবো এই লেখকেরই কলমে আরও একটি চমকপ্রদ কাহিনী। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, রাত 3:18। মুখে একটা আওয়াজ করে প্রবীরবাবু সামনে মুখ থুবড়ে পড়ে গেলেন পার্কের চেয়ারটা থেকে উঠতে গিয়ে। হাতের খোলা ছাতাটা কিছুটা দূরে ঠিকরে গিয়ে পড়ল। চোখের হাই পাওয়ারের চশমাটা ছিটকে পড়ল আরও একটু দূরে। বৃষ্টির জলকাদায় মাখামাখি হয়ে গেলেন তিনি। হাঁটুর কাছে যে চোট পেয়েছেন সেটা উঠতে গিয়েই বুঝতে পারলেন। শুধু যে চোট পেয়েছেন তাই নয়, কিছুটা যে কেটেও গেছে হাঁটুর কাছে সেটা বুঝতে পারলেন জ্বালা জ্বালা ভাবটা থেকে। আর ঠিক সেই সময় পাশ থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে এলো। মেয়েটিকে সঙ্গ দিয়ে পাশ থেকে একটি পুরুষ কণ্ঠ ভেসে এলো। কি দাদু, এত বয়স হয়ে গেল অথচ অসভ্যতা হয়ে গেল না? ঘটনাটা কি হয়েছে একটু বলা দরকার। বেহালার পর্ণশ্রীতে থাকেন প্রবীরবাবু। আদিবাড়ি ঋষ রায়। রমাদেবীর সাথে বিয়ে হওয়ার পরেই তিনি বেহালায় চলে আসেন। প্রথম বছর মাসেক তিনি পর্ণশ্রীতেই 4 বার ভাড়া বাড়ি বদল করে থেকেছেন। জায়গাটা ভালো লেগে যাওয়ায় পরে তিনি এখানেই একটা 2 কামরার ফ্ল্যাট কেনেন। এখান থেকে তার অফিসও খুব কাছে। মাস 6 হয়েছে তিনি রিটায়ার করেছেন। সারা জীবন তারাতলার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছেন তিনি। ঢুকেছিলেন ক্লার্ক হিসেবে, রিটায়ার করেছেন গ্রেড 1 অফিসার হিসেবে। একটিমাত্র ছেলে অনিক, সেও চেন্নাইতে সেটেলড আজ প্রায় 10 বছর ধরে। বছরে 1 বার কি 2 বার বেড়াতে আসে স্ত্রীপুত্র সহ বেহালার এই বাড়িতে। গত বছর ডিসেম্বরে শ্রী রমাদেবী গত হয়েছেন। প্রবীরবাবুকে সময় দেননি বেশি। প্রতিদিন ভোরবেলায় প্রবীরবাবুর প্রায় 8 ঘন্টা আগেই উঠে পড়েন রমাদেবী। কিন্তু সেদিন ঘুম থেকে উঠে দেখলেন রমাদেবী তখনও ঘুমোচ্ছেন। প্রবীরবাবু ভাবলেন সারাদিনের খাটুনিতে বোধহয় বেশি ক্লান্ত হয়ে পড়েছেন। তাই রমাদেবীকে না জাগিয়ে প্রবীরবাবু দাঁত মুখ ধুয়ে প্রতিদিনের মতো পাশের পার্কটায় হাঁটতে চলে গেলেন। এই পার্কে সকালবেলায় হাঁটাহাঁটি করাটা তার বরাবরের অভ্যাস। ঘণ্টাখানেক হাঁটাহাঁটি করে ফিরে এসে যখন দেখলেন রমাদেবী তখনও ঘুমোচ্ছে, একটা অজানা আশঙ্কা মাথায় খেলে গেল প্রবীরবাবুর। রমাদেবীকে গায়ে হাত দিয়ে ডাকাডাকি করতে যাওয়ার সময় বুকটা ছ্যাঁত করে উঠল তার। ডাক্তার এসে যখন দেখলেন তখন আর কিছুই করার নেই, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। ঘুমের মধ্যেই চিরতরে ঘুমের দেশে চলে গিয়েছেন তিনি। প্রবীরবাবুর 35 বছরের সঙ্গী চলে গেলেন এইভাবেই নিঃশব্দে। একাকিত্ব মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। রমাদেবী মারা যাওয়ার পর তিনি তো একা হয়ে গিয়েছিলেনই, কিন্তু রিটায়ার করার পর থেকে একাকিত্ব বোধটা আরও বেশি করে জাঁকিয়ে বসেছে। 2 কামরার এই ফ্ল্যাটটায় সারাদিন একটা কথা বলার লোক পর্যন্ত নেই। রিটায়ার করার পরে ছেলে অনিক তাকে চেন্নাইতে নিয়ে আসার কথা জানিয়েছিল। বলেছিল, ওখানে একা একা থেকে কি করবে বাবা? শরীর খারাপ হলেও তো কেউ দেখারও নেই। তুমি বরং এখানে চলে এসো, আমাদের সঙ্গে থাকবে। বাবুর সাথে মাঝে মধ্যে গল্প করলে তোমারও মন ভালো হয়ে যাবে। উত্তরে প্রবীরবাবু বলেছিলেন, আজ 35 বছর ধরে যে শিকড় এখানে গজিয়েছে তাকে এক লহমায় তুলে ফেলে কি করে যাই বলতো? আজ বাড়ি থেকে বেরোলেই আমার বেশ কিছু বন্ধু বান্ধবকে পাবো, যাদের সঙ্গে কথা বললে আমি অক্সিজেন পাবো। কোনো কিছু দরকার পড়লে ওদের ডাক দিলেই এক বাক্যে ওরা ছুটে চলে আসবে আমার কাছে। ওখানে গিয়ে আমি কার সাথে কথা বলবো? তোরা অফিসে চলে যাবি, বাবু স্কুলে চলে গেলে আমি একাই পড়ে থাকবো। কাউকে চিনিও না, ভাষাও অজানা।
কোনোদিন বাড়ি ফিরে দেখবি তোর মার মতো আমিও ঘরে মরে পড়ে আছি। এরপরে প্রতিকার ছোড়াছুরি করেনি, কিন্তু একা একা থাকতে থাকতে হাঁপিয়ে ওঠেন তিনি। মনে হয় এই একাকিত্ব যেন তাকে গিলে খেতে আসছে। মাঝে মাঝে মনে হয় এই ঘরবাড়ি বিক্রিবাটা করে কোনো বৃদ্ধাশ্রমে চলে যাবেন, কিন্তু এই পরিবেশ, এই চেনা জানা বন্ধু বান্ধব, এই ঘর যেখানে রমাদেবীর সঙ্গে এতগুলো বছর কাটিয়েছেন, এসব ছেড়ে যাওয়ার কথা ভাবলেই তার মনটা ভারী হয়ে ওঠে। সকালবেলা বিনুর মা এসে রান্নাঘরের কাজ সেরে চলে গেলে কেউ থাকে না যার সাথে তিনি কথা বলবেন। বেশ কিছুটা সময় টিভি থেকে বই পড়ে কেটে যায়, তবে সারাদিনটা কাটিয়ে দিতে পারলে বিকেলবেলাটা তার কাছে খুব আনন্দদায়ক। পাশে পাকটায় বিকেলবেলায় তার বন্ধু বান্ধবেরা, তার মতো আরও রিটায়ার করা লোকেরা পার্কে এসে আড্ডা দেয়। এই তো আগের দিন পার্কে আড্ডা মারতে মারতে অচিন্তবাবু বললেন, প্রবীর, তোমার তো এখন ঝাড়া হাত পা, কোনো পিছুটার নেই। যখন মনে হবে চেন্নাইতে ছেলে বৌমা নাতির কাছে চলে যাবে, ইচ্ছে হলে আজ পুরী, কাল দার্জিলিং ঘুরে বেড়াবে। বেশ মজায় আছো ভায়া। কোথায় আর যাই ভাই? যাও না কেন? আমি তো ঠিক করে রেখেছি, রিটায়ারমেন্টের পর হিল্লি দিল্লি করে বেড়াবো। যে কদিন বাঁচবো জীবনটাকে নতুন করে ভোগ করে যাব। জীবনটাকে এনজয় করো ভায়া, একটাই জীবন। অচিন্তবাবু আর 2 মাস পরেই রিটায়ার করবেন, এ পাড়াতেই থাকেন, বলতে গেলে পারিবারিক বন্ধু। বিকেলবেলায় পার্কে এলে শুধু অচিন্তবাবুই নয়, আরও অনেক বন্ধু বান্ধবের সঙ্গেই দেখা সাক্ষাৎ হয়। এদের সাথে হাসি ঠাট্টা কথা বলতে বলতে প্রায় ঘন্টা 2-3 সময় কিভাবে যে কেটে যায় তার খেয়ালই থাকে না। বলতে গেলে বিকেলবেলার এই সময়টার জন্যই সারা দিন তীর্থের কাকের মতো বসে থাকেন তিনি। কিন্তু আজ বিধিবাম, দুপুরের একটু পরেই বৃষ্টি নামল, বেশ ঝমঝমে বৃষ্টি। দুপুর করিয়ে বিকেল হয়ে গেলেও সেই বৃষ্টি কিন্তু থামল না। একটু ধিমিয়ে এলো যদিও, কিন্তু থামল না। প্রবীরবাবুর মনটা খারাপ হয়ে গেল। বুঝতেই পারছিলেন এই বৃষ্টি মাথায় করে কেউই আসবে না আজকে পার্কে। তাও ছাতাটা নিয়ে বেরিয়ে পড়লেন। পার্কে কেউ নেই। বেশ কিছুক্ষণ ছাতা মাথায় করে পার্কের বেঞ্চটায় বসে থাকলেন তিনি। এই বৃষ্টি মাথায় করে কে আসবে আজ এই পার্কে তার মতো পাগল ছাড়া ভেবে ভেবে নিজের মনেই একটা বিষণ্ণ হাসি হেসে ওঠেন প্রবীরবাবু। ঘণ্টাখানেক বসে থেকেও যখন কেউ এলো না, তখন তিনি ওঠার জন্য পা বাড়ালেন। আর ঠিক তখনই ঘটল ঘটনাটা। সামনের একটা ছোট্ট ঢিবিতে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে সামনের দিকে পড়লেন তিনি। হাত থেকে ছিটকে গেল ছাতা, চশমাটা পড়ল আরও একটু দূরে গিয়ে। হাত থেকে মোবাইলটা ছিটকে গিয়ে পড়ল বৃষ্টির জলে ভরা একটা ছোট্ট গাড্ডার মধ্যে। পায়ের জুতোটাও ছিঁড়ে গেছে। বৃষ্টির ঝাঁট লেগে এমনিতেই নরম হয়ে গিয়েছিল চামড়ার চটি। তারপর আচমকা ধাক্কাটা আর জুতোটা সামলাতে পারেনি। বৃষ্টির মধ্যে খেয়াল করেননি চেয়ারের পাশে লাগোয়া গাছটার নিচে অনেকক্ষণ ধরে বসে আছে কালো ছাতা মাথায় দিয়ে একজোড়া কপত কপতি। এই বৃষ্টির দিনে ছাতা মাথায় দিয়ে গাছের নিচে বসে তারা কি করছে তা শুধু তারাই জানে। প্রবীরবাবু হুমড়ি খেয়ে পড়ার সময় আচমকাই মেয়েটির পিঠের কাছটায় তার হাতটা লেগে গেল। আর ঠিক তখনই মেয়েটি বলে উঠল, মাগো! কি দাদু, এত বয়স হয়ে গেল অথচ অসভ্যতামে গেল না? পাশ থেকে বলে উঠল মেয়েটার পাশে বসে থাকা ছেলেটা। একটু চ্যাংড়া মতন ছেলে, বয়স ওই বছর 25 হবে। মেয়েটির বয়সও 18 থেকে 20-র মধ্যে। বেঞ্চ থেকে উঠতে গিয়ে পড়ে গেছি ভাই, আমায় একটু টেনে তুলবে? কাদামাখা অবস্থায় প্রবীরবাবু আরতি জানান ছেলেটিকে। পড়ে গেছেন না ছাই? অনেকক্ষণ ধরেই দেখছি আপনি এই বেঞ্চটায় বসে আমাদের দিকে লক্ষ্য রাখছেন। ছাতা মাথায় দিয়ে আছেন যাতে আমরা আপনাকে দেখতে না পাই। এই বৃষ্টির মধ্যে আপনার মতো লোক বেঞ্চে এসে কি সাদে সাদে বসে থাকে? ধুর পেয়েছেন নাকি? একেই বলে বুড়ো বয়সে ভীমরতি। আরে দাদু, আমাদের মতো বয়সে আপনিও তো অনেক শখ আহ্লাদ ফুর্তি করেছেন, আমাদেরও একটু করতে দিন। আমাদের সুখ সহ্য হচ্ছে না? কি ভেবেছেনটা কি? কিছুই বুঝি না আমরা। ইচ্ছা করে ওর পিঠে হাত রাখবেন বলে আপনি কায়দা করে পড়ে যাওয়ার ভান করলেন। আরও কি কি করার মতলবে ছিলেন কে জানে। ডাকবো নাকি পুলিশ? চলো বেবি, এখানে বসে আর লাভ নেই। নিজের কুর্তিটাকে ঠিক করতে করতে পাশ থেকে ছেলেটির কথায় সাথ দেয় মেয়েটি। হ্যাঁ হ্যাঁ চলো।
এই বুড়ো ভাম মনে হচ্ছে আমাদের আর বসতে দেবে না। নিজের কিছু করার ক্ষমতা নেই, তাই আমাদের সুখ তার সহ্য হচ্ছে না। দুজন মিলে ছাতা মাথায় দিয়ে চড়াচড়ি করে বেরিয়ে যায় পার্ক থেকে। প্রবীরবাবু নিজেকে ধীরে ধীরে টেনে তোলেন। হাঁটুর কাছটায় বেশ কিছুটা ছড়ে গিয়ে রক্তও বেরোচ্ছে। জুতোগুলো হাতে তুলে নিয়ে কাদামাখা অবস্থায় বাড়ির দিকে পা বাড়ালেন প্রবীরবাবু। ছাতাটা আর খাটালেন না। বৃষ্টির মধ্যে ভেজার সবচেয়ে বড় সুবিধে হলো কেউ তার চোখের জল দেখতে পাবে না। কে যেন বলেছিল কথাটা, চার্লি চ্যাপলিন কি? ভাবতে ভাবতেই ঘরের দিকে হাঁটা লাগালেন তিনি। বাড়িতে ফিরে ভিজে জামাকাপড় ছেড়ে একটু স্নান করে নিলেন। ফোনটাতে তাকিয়ে দেখলেন স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না, সম্ভবত জল ঢুকে গেছে। কেন যে মোবাইলটাকে সঙ্গে নিয়ে ঘোরেন শুধু তিনিই জানেন। আগে যখন চাকরি করতেন তখন এটার দরকার ছিল। রমাদেবী যখন বেঁচে ছিলেন তখন প্রায় 1-2 ঘন্টা অন্তর ফোন আসতো। মাঝে মাঝে রমাদেবীর ফোনে বিরক্ত হয়ে তিনি বলতেন, বারবার এত ফোন করলে আমি কাজটা করব কখন? আর এখন তাকে ফোন করারই কেউ নেই। তাও তিনি এটা সাথে নিয়েই ঘোরেন সবসময়। তিনি ব্যাটারিটা খুলে মোবাইল ও ব্যাটারিটাকে ঘরের চালের কৌটোয় রাখলেন। কেউ যেন একবার বলেছিল মোবাইল জলে পড়ে গেলে সেটা চালানোর চেষ্টা না করে সেটা থেকে ব্যাটারি বার করে চালের কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখতে হয় 7-8 ঘন্টা। জানালার ধারে বসে বৃষ্টি দেখতে থাকেন প্রবীরবাবু। বৃষ্টি দেখতে দেখতে তার মনে পড়ে যায় অনেক পুরনো কথা। রমাদেবীর সাথে তার তো আর কয়দিনের আলাপ নয়, সেই ক্লাস 11-এ পড়ার সময় থেকেই। মাত্র কয়েকদিন সবে ক্লাস হয়েছে। কোয়েড স্কুল, মেয়েরা বসে ক্লাসের বাঁদিকে আর ছেলেরা ডান দিকে। ক্লাস করতে করতে বেশ কয়েকবার ওদের চোখাচোখিও হয়েছে। একটু পিছনের বেঞ্চে বসে প্রবীর মাঝে মাঝেই আর চোখে তাকাচ্ছিল রমার দিকে। রমারও যখন প্রবীরের দিকে চোখ পড়ে যাচ্ছিল, প্রবীর চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকাবার ভান করছিল। একদিন স্কুল ছুটি হয়ে গেছে, বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। প্রবীরের সাথে ছাতা নেই। স্কুল গেটে দাঁড়িয়ে আছে বৃষ্টি থামার অপেক্ষায়। হঠাৎ পাশে এসে রমা ছাতা খুলতে খুলতে, আমি এগিয়ে দিতে পারি বাস স্ট্যান্ড পর্যন্ত, আমার ছাতার তলায় আসতে পারো। সেদিন এক ছাতার তলায় হাঁটতে হাঁটতে মাঝে মাঝে রমাদেবীর হাতে হাত লেগে যাচ্ছিল। প্রবীরের সারা গায়ে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছিল। সেই প্রথম রমাদেবীর পাশে আসা প্রবীর বাবুর। সেই হাত আর ছাড়েননি সারা জীবন। বিয়ের আগে কোনোদিন শারীরিক চাহিদার কথা তিনি ভাবেননি, শুধু রমার পাশে থাকাতেই স্বর্গীয় সুখ অনুভব করেছেন। বিয়ের পর অবশ্য তাদের প্রেমটা শুধু ভালোবাসা বা খুনসুটিতেই সীমাবদ্ধ থাকেনি। সব বিবাহিত দম্পতির মতোই তাতে মাঝে মাঝে থাকতো সাংসারিক ঝগড়া, মনোমালিন্য, মন কষাকষি। রমাদেবী যেদিন চলে গেলেন তার আগের রাতের কথা হঠাৎ করেই মনে পড়ে গেল প্রবীর বাবুর। রাতে 2টো রুটি দিয়ে বাঁধাকপির তরকারি খাচ্ছিলেন। মুখ দিয়েই বুঝতে পারলেন বাঁধাকপির তরকারিতে নুনটা একটু কম হয়েছে। প্রবীরবাবু বলে উঠলেন, নুন বলে কোনো পদার্থই তো দাওনি দেখছি তরকারিতে। পাশে নুন আছে, দিয়ে খাও। এভাবে নুন ছাড়া খাওয়া যায় নাকি? যা পেরেছি করেছি, খেতে হয় খাও, না খেতে ইচ্ছে করলে খেও না। একদিন নুন কম হয়েছে তাই এত শোনাচ্ছ। কই, প্রতিদিন যখন ভালো ভালো রাঁধি তখন তো প্রশংসা করতে শুনিনি। একটা মাত্র তরকারি, তাতে যদি নুনই না থাকে তো খাওয়া যায়? তোমার যদি আমার রান্না খেতে ভালো না লাগে তো রান্নার লোক রাখো, দেখব কেমন তোমায় আদর করে খাওয়ায়। হ্যাঁ, তাই রাখতে হবে। একটা কথা বললে তার 50টা উত্তর। খ্যাচ 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 খ্যাচ, কান ঝালাপালা করে দিল। ঘরের মধ্যে সবসময় যেন কাঁসর ঘন্টা বাজছে। হ্যাঁ, তাই তো এখন বলবে। বিয়ের আগে ওই কাঁসর ঘন্টাই তো তোমার মধুর লাগতো। যেদিন থাকবো না সেদিন বুঝবে, আমার কদর বুঝবে। সেই কাঁসর ঘণ্টার আওয়াজ সে পরদিন ভোরেই এমন স্তব্ধ হয়ে যাবে তা কি প্রবীরবাবু জানতেন? যে কাঁসর ঘণ্টার আওয়াজ তার কাছে অসহনীয় মনে হতো, সেই আওয়াজের জন্য প্রবীরবাবু সারা দিন হেদিয়ে মরেন। সারা দিনের নিস্তব্ধতা তাকে যেন পাগল করে দেয়। নিজের মনেই বলে ওঠেন তিনি, রমা, কথা বলো, বলতে থাকো, আর আমি তোমায় চুপ করতে বলবো না। ঝগড়া করো আমার সাথে, কথা বলো আমার সাথে।
তার দু চোখ বেয়ে নেমে আসে অবিরাম জলের ধারা। সকালবেলা ঘুম থেকে উঠে আজ তার অনেকটা ফ্রেশ লাগছে। গতকালের মেঘলা আকাশ কেটে গিয়ে ঝলমলে সুন্দর রোদ উঠেছে। চালের কৌটো থেকে ফোনটা বের করে তাতে ব্যাটারি লাগালেন। ব্যাস, এই তো চলছে। প্রবীরবাবুর মনটা হঠাৎ করেই বেশ ভালো হয়ে গেল। না, আর পুরনো স্মৃতি নয়। অচিন্ত ঠিকই বলেছিল, জীবনটাকে নতুন করে আস্বাদ করতে হবে তাকে। আজ যেদিকে দু চোখ যায় বেরিয়ে পড়বেন। মনে মনে ভেবে স্নান করে রেডি হয়ে সামান্য জলখাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। ডায়মন্ড হারবার রোডে এসে দাঁড়ালেন তিনি। সামনে দিয়ে একটা এক্সপ্রেস বাস যাচ্ছে ডায়মন্ড হারবার পর্যন্ত। তিনি হাত দেখাতে থেমেও গেল বাসটা। উঠে পড়লেন বাসে। ডায়মন্ড হারবারে নেমে সারাদিন ধরে তিনি অনেকগুলো জায়গায় ঘুরলেন। দুপুরে একটা হোটেল থেকে পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খেলেন। স্টেশন চত্বর, বাজার, ভারত সেবাশ্রম সংঘ, ছোট নদীর ধার হয়ে ঘুরে তিনি পৌঁছলেন সাগরিকার ধারে। নদী এখানে বঙ্গোপসাগরে মিশেছে, তাই নদীর এই দিকটা বেশ চওড়া। ওপারে হলদিয়া প্রায় দেখা যায় না বললেই চলে। হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন কেল্লার ধারে। আজ এদিকে ভিড় বেশ কম, অথচ ছুটির দিন বা ক্রিসমাসের সময় এখানে ভিড় থই থই করে। প্রবীরবাবু গিয়ে বসলেন নদীর পাড়ে। একটু দূরে লাল মতো কিছু একটা দেখা যাচ্ছে। প্রবীরবাবু এগিয়ে গেলেন সেটা কি দেখার জন্য। আরে, এটা তো একটা টেলিফোন। পুরনো দিনের ডায়াল করা তার ছাড়া টেলিফোনের সেট। নদীর ঢেউয়ে ভেসে এসেছে নিশ্চয়। টেলিফোনটা দেখে একটা পুরনো স্মৃতির ঝলক খেলে গেল প্রবীরবাবুর মনে। প্রথম যখন তাদের ফ্ল্যাটে ফোনের কানেকশন এসেছিল, তখন বিএসএনএল-এর অফিসে গিয়ে লাল রঙের একটা টেলিফোন সেট পছন্দ করেন রমাদেবী। প্রবীরবাবুর অবশ্য পছন্দ ছিল কালো রঙের একটা সেট। শেষে রমাদেবীর আবদারে লাল রঙের সেটটি তাদের ঘরে আসে। এরপর কত পরিবর্তন হয়েছে। ফোনের সেট চেঞ্জ হয়ে হাতে এলো পেজার, এলো মোবাইল, এখন তো আবার স্মার্টফোনের যুগ। চারবার ভাড়া বাড়ি চেঞ্জ হতে হতে ফোনের সেটটা কোথায় যেন একদিন হারিয়ে গেল। রমাদেবীর খুব প্রিয় ফোনের সেট ছিল সেটা। যেদিন প্রথম বুঝতে পারলেন ফোন সেটটা আর পাওয়া যাচ্ছে না, সেদিন রমাদেবীর কি কান্না। কাঁদতে কাঁদতে বলেছিলেন, বিয়ের পর ওটাই তো আমাদের প্রথম সেট ছিল, ওটা একটা স্মৃতি, এইভাবে হারিয়ে গেল। ওই একটা পুরনো ফোন সেটের জন্য তুমি কাঁদছো? ওর এখন আর কোনো ভ্যালু আছে? গেছে, ভালোই হয়েছে। ঘর থেকে বরং একটা জঞ্জাল দূর হয়েছে। ফোনটাকে দেখে প্রবীরবাবু সেই পুরনো কথাগুলোই মনে পড়ে গেল। সেটটাকে দেখতে অবিকল সেই সেটটার মতো। পরম যত্নে হাতে তুলে নিলেন। ওটাকে তিনি ঘরে রেখে দেবেন। মনে মনে বললেন, যে জিনিসকে একটা সময় জঞ্জাল মনে হয়েছিল, তাকেই আবার তুলে নিলাম। বাসে আস্তে আস্তে দেখতে পেলেন তার হাতে ওই পুরনো দিনের টেলিফোন সেট দেখে অনেকেই মুখ টিপে টিপে হাসছে। প্রবীরবাবুর পাশেই এক কম বয়সী ভদ্রমহিলা তার বছর ৩-৪-এর বাচ্চাকে কোলে নিয়ে বসে আছেন। বাচ্চাটি গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ফোন সেটটার দিকে। মাম্মা, এটা কি? ওটা টেলিফোন বাবা। আগেকার দিনে তো এখনকার মতো এরকম মোবাইল ছিল না, তখন ওটা তুলেই লোকে হ্যালো হ্যালো করতো। এটার মতো? মায়ের হাতে ধরা মোবাইলের দিকে দেখিয়ে প্রশ্ন করে তার মাকে। হ্যাঁ বাবা। কিন্তু এটাতে তো কোনো স্ক্রিন নেই, এটা ফোন করতো কিভাবে? এই যে গোল গোল ফুটোগুলো দেখছো, এর তলায় আছে নাম্বার। এইগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করে ফোন করতো আগেকার দিনে। উত্তরটা দিলেন প্রবীরবাবু নিজেই। তারপর প্রবীরবাবু নিজেই 2-3টে নাম্বার ডায়াল করে দেখালেন। তুমি ডায়াল করবে? প্রবীরবাবু ফোনটা এগিয়ে দিলেন বাচ্চাটার দিকে। বাচ্চাটা 2-1বার তার ছোট ছোট আঙুলগুলো দিয়ে ঘোরাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। প্রবীরবাবু হেসে উঠলেন ছোটদের মতো। তারপর বাকি রাস্তা বাচ্চাটার সঙ্গে গল্প করতে করতে এলেন। বাচ্চাটা যখন তাকে দাদু দাদু বলে ডাকছিল, তখন প্রবীরবাবুর তার নিচের নাতির কথা মনে পড়ে যাচ্ছিল।
কিভাবে যে সারাটা দিন কেটে গেল তা প্রবীরবাবুর নিজেরই জানা নেই। যে কটা দিন বাঁচবেন জীবনটাকে এইভাবে নতুন করে উপভোগ করবেন তিনি। বাড়ি ফিরে টেলিফোন সেটটাকে পরম যত্নে পাশের ঘরে রমাদেবীর মালা দেওয়া দেওয়ালে টাঙানো ফটোটার নিচের টেবিলে রেখে দিলেন। ফটোটার দিকে তাকিয়ে বললেন, নাও, তোমার জিনিস তোমাকে এনে দিলাম, ঠিক আমাদের লাল টেলিফোনটার মতো, যেটার জন্য তুমি কেঁদেছিলে। আর কাঁদবে না কিন্তু। একটা ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল প্রবীরবাবুর। পাশের টেবিল থেকে মোবাইলটা তুলে নিলেন। রাত 3:18। এত রাত্রে কে ফোন করলো? প্রবীরবাবু ঘুম চোখে মোবাইলটা তুলে তন্ন তন্ন করে খুঁজেও বুঝতে পারলেন না ফোনটা আসছে কোথা থেকে। আরে, এটা তো তার রিংটোনও নয়। ঘুমের ঝটকাটা এক লহমায় কেটে গেল। শব্দটা আসছে পাশের ঘর থেকে। আলো ছেলে আস্তে আস্তে পাশের ঘরে গেলেন তিনি। গিয়েই যে দৃশ্যটা দেখলেন তাতে তার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ঘরে রাখা তারহীন টেলিফোন সেটটা থেকে ভেসে আসছে একটানা ওই কিরিং কিরিং আওয়াজটা। প্রবীরবাবু কাঁপা কাঁপা হাতে ফোনের রিসিভারটা তুলে নিলেন। ওপার থেকে অতি পরিচিত একটা কণ্ঠস্বর ভেসে এলো, ভালো আছো? ঠিক সেই মুহূর্তেই প্রবীরবাবু চোখ চলে গেল সামনে রাখা রমাদেবীর ছবিটার দিকে। এ কিভাবে সম্ভব? ফ্রেমের মধ্যে ছবিটা তার দিকেই শটান তাকিয়ে আছে, মুখে মৃদু হাসি। আগেও এই ছবিটা অনেকবার দেখেছেন তিনি, কই কখনো তো এরকম মনে হয়নি। প্রবীরবাবু কাঁপা কাঁপা গলায় আওয়াজ দিল, রমা। আবার জিজ্ঞেস করছো? এতদিন ধরে ঘর করলে আর আমার গলা চিনতে এখনো অসুবিধে হচ্ছে? কিন্তু তুমি, বিশ্বাস হচ্ছে না? তুমি তো মারা গেছো। সে তো আমার শরীর, কিন্তু তোমার মনে তো আমি বেঁচে আছি এখনো। না হলে আমার এই প্রিয় টেলিফোন তুমি আবার ফিরিয়ে আনতে। বলো, আমাকে এত মিস করছো, তোমাকে ছেড়ে আমি কি থাকতে পারি? ডাক্তারবাবু বলেছেন তোর ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। হয়েছিল তো, খুব কষ্ট হচ্ছিল জানো। প্রবীরবাবুর ভয় হঠাৎ করেই গায়েব হয়ে গেল। উল্টে একদলা অশ্রুবাষ্প যা এতদিন জমা হয়েছিল তাই তার গলা থেকে বেরিয়ে এলো। তোমার এত কষ্ট হচ্ছিল, তবু একবার আমায় ডাকতে পারলে না? আমাকে এইভাবে ছেড়ে কেন চলে গেলে তুমি রমা? ডেকেছিলাম তো, ঠিক এই সময়, রাত 3:18। কিন্তু তুমি এমন ঘুমোচ্ছিলে যে হুঁশই ছিল না। আমারও খুব মায়া লাগলো। তারপর হঠাৎ করেই আমার ডাক এসে গেল যে। বলেই খিলখিল করে হেসে ওঠেন রমাদেবী। প্রবীরবাবুর মনে হলো এ যেন তার কলেজ জীবনের প্রেমিকা রমা। তার নিজেরও যেন অনেকটাই বয়স কমে গেছে মনে হচ্ছে। সেই সময় যেমন মাঝে মাঝে তাদের দেখা না হলে ঘন্টার পর ঘন্টা কথা হতো টেলিফোনে, ঠিক সেই সময়টাই যেন ফিরে এসেছে। কথা বলতে বলতে খেয়ালই থাকলো না কখন রাত শেষ হয়ে ভোর হয়ে গেছে। রমা বলল, আজ অনেক কথা হলো, এবারে আমি যাই। এখনই চলে যাচ্ছ? আমার যে আরো গল্প করার ছিল। চিন্তা করো না, এবার থেকে আমি রোজ আসব, ঠিক রাত 3:18। বেশ, আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবো। তোমায় অ্যালার্ম দিতে হবে না গো, আমি তোমায় এই টেলিফোনে ফোন করে জাগিয়ে দেব। তুমি আবার এই টেলিফোন সেটটা ফেলে দিও না যেন। পাগল। আর শোনো,
তোমার সঙ্গে আমার যে কথা হয়, এই গল্প যেন তুমি আবার কাউকে বলতে যেও না, লোকে তোমাকেই উল্টে পাগল ভাববে। হ্যাঁ গো। হে বাবা, একদম না। আজ 1 সপ্তাহ হলো প্রবীরবাবুর ছেলে অনিক এসেছে বেহালার এই বাড়িতে। খবরটা সে প্রথম পেয়েছিল অচিন্ত কাকুর কাছ থেকেই। হ্যালো, অনিক বলছো? হ্যাঁ কাকু, বলুন। ওহো, তুমি আমার গলা শুনেই চিনতে পেরেছো? গলা শুনেও চিনতে পারতাম, তবে আপনার নাম্বার আমার ফোনে সেভ করা আছে। বাবা বাহ, বেশ বেশ। তা তোমার বেহালায় আসার এই মুহূর্তে কিছু প্রোগ্রাম আছে নাকি? না না, এই তো গেলাম ক্রিসমাসের সময়, আবার হয়তো ওই জুন জুলাই নাগাদ করে বাবুর ছুটি পড়লে যাব। কেন বলুন তো? না, মানে একটু দরকারে ফোন করেছিলাম আর কি। জানোই তো তোমার বাবা একা একা থাকে, খুব দেরি হয়ে যাবার আগে একবার এলে মনে হয় ভালো হতো। কি হয়েছে? ওই একা একা থাকলে যা হয় আর কি, ও একটু মানসিক ব্যাপার আর কি। হেয়ালি না করে একটু স্পষ্ট করে বলুন, কি হয়েছে বাবার? না মানে তোমার বাবা নাকি রাতে তোমার মায়ের সাথে কথা বলছে ফোনে। হোয়াট? পার্কে এসে ইদানিং প্রবীরকে খুব খুশি খুশি লাগছিল, দেরি করে আড্ডায় আসতো, আবার বাড়িও ফিরতো তাড়াতাড়ি। অথচ প্রতিদিন চোখের তলার কালি দেখে বেশ বুঝতে পারছিলাম রাতেও ঠিক মতো ঘুম হচ্ছে না। একদিন মজা করতে করতে ওকে জিজ্ঞাসা করলাম, কি হে, তোমার এই দিন দিন খুশি থাকার সিক্রেটটা কি গো? একটু চেপে ধরতেই যে উত্তরটা পেলাম, সেটা থেকেই বুঝতে পারলাম ওর মাথার কিছু একটা গন্ডগোল হয়েছে। বলল ওর নাকি রোজ রাতে রমাবতীর সাথে কথা হয়। এই শুনে আমি একজনের বাড়িতে পৌঁছে গেছিলাম। আমাকে একটা লাল রঙের পুরনো দিনের ডায়াল করা ফোন সেট দেখিয়ে বলল এই ফোনেই নাকি ওদের প্রতি রাতে কথা হয়, তাতে আবার তার ফার কিছু লাগানো নেই। এই খবরটা পাওয়ার পরেই অনিক আর বিন্দুমাত্র দেরি করেনি। বউ ছেলেকে নিয়ে পরদিনের ফ্লাইটেই কলকাতা এসে পৌঁছয়। ছেলে বৌমা নাতিকে দেখে প্রবীরবাবু বলেন, ও মা, তোরা আমাকে না জানিয়ে চলে এসে বিরাট সারপ্রাইজ দিয়েছিস। অচিন্ত কাকু ঠিকই বলেছিলেন। বাবাকে দেখে বেশ অসুস্থই লাগলো অনিকের। চোখের কোণে কালি তো পড়েছেই, বেশ রোগা রোগাও লাগছে। ওজন যে বেশ কিছুটা কমেছে সেটা দেখলেই বোঝা যায়। তাছাড়া ব্যবহারেও বেশ পরিবর্তন এসেছে, বেশ ছেলে মানুষই হাবভাব। একটু জেরা করতেই ছেলের কাছে প্রবীরবাবু কবুল করেন যে ওনার সাথে অনিকের মায়ের রোজ রাতে কথা হয়। অনিকের আশায় প্রবীরবাবু তার নিজের শোয়ার ঘরটা ছেড়ে দিয়েছিলেন ওদের জন্য। তিনি নিজে শুতেন টেলিফোনের ঘরে। দুটো ঘরের মধ্যে একটা দরজা আছে। ইচ্ছে করেই পরীক্ষা করার জন্য অয়ন রাতে মাঝখানের দরজাটা জাস্ট ভেজিয়ে রেখেছিল। মাঝরাতে একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায় অনিকের। পাশের ঘর থেকে হালকা কথা বলার আওয়াজ আসছে। তোর সঙ্গে আমার ফোনে কথা হচ্ছে, এই খবরটা পেয়েই হয়তো ওরা এসেছে। সবাই এখন আমাকে পাগল ভাবছে। তুমি ঠিকই বলেছিলে। বাবার গলা না? পাশের টেবিল থেকে মোবাইলটা তুলে টাইম দেখল, রাত 3:19। একটু চোখটা অন্ধকারে শুয়ে যেতেই পা টিপে টিপে উঠে ভেজানো দরজাটা আস্তে আস্তে খুলে ফেলে সে। অন্ধকারেও বুঝতে পারে তার বাবা তার দিকে পিছন ফিরে চাপা স্বরে ফোনের রিসিভারটা কানে লাগিয়ে কথা বলছে কারোর সাথে। এই ঘরটা যেন পাশের ঘরটা থেকেও বেশি ঠান্ডা, অথচ ঘরে এসি চলছে না। অবশ্য সেটা হতেই পারে, সবে মার্চের শুরু, সেরকম গরম এখনো পড়েনি। কিন্তু সেটার থেকেও চমক লাগার মতো একটা জিনিস ঘটেছে। অনেক একটা গন্ধ পাচ্ছে, খুব চেনা চেনা এই গন্ধটা তার। ছোটবেলা থেকেই এই গন্ধটা সে পেয়ে এসেছে, মায়ের গায়ের গন্ধ। না, কোনো ভুল নেই, মনে হলো মা যেন তার আশেপাশেই কোথাও রয়েছে। কিন্তু এ কিভাবে সম্ভব? আর দেরি করেনি অনিক। পরের দিনই কন্ট্যাক্ট করেছে সাইকিয়াট্রিস্ট ডক্টর মিত্রের সঙ্গে। অনিকের স্ত্রী এই কর্মকাণ্ড দেখে পরের দিনই তার বাপের বাড়ি উত্তরপাড়ায় চলে গেছে ছেলেকে নিয়ে।
ডক্টর মিত্র শুরুতে সিডেটিভ দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টাও করেছিলেন প্রবীরবাবুকে, কিন্তু ঠিক রাত 3:18 কি একটা অজ্ঞাত কারণে প্রবীরবাবু জেগে উঠেছেন আর ফোনে কথা বলেছেন কারোর সঙ্গে। ট্যাবলেটে কাজ না হওয়ায় তিনি কড়া ডোজের ইঞ্জেকশনও পুশ করেছেন, কিন্তু সেম রেজাল্ট। ডক্টর মিত্র বলেন, দেখুন, আমার মনে হয় আপনার বাবা হ্যালুসিনেট করছেন। চরম ভালোবাসা থেকে এরকম হ্যালুসিনেশন কারোর মধ্যে তৈরি হয়। আমরা যাকে মনে মনে চাই তার অস্তিত্ব নেই জেনেও তাকে এমনভাবে কল্পনা করি যেন মনে হয় সে আছে। অনেকেই এসব ক্ষেত্রে অনেক রকম মাধ্যমের সহায় অবলম্বন করে। আপনার বাবার ক্ষেত্রে যেটা টেলিফোন, আপনি তো নিশ্চয়ই জানেন রামকৃষ্ণদেবের কথা। তিনি মা কালীর মূর্তির মধ্যে দেবীকে দেখতে পেতেন। অনেকেই মনে করেন সেটাও রামকৃষ্ণদেবের হ্যালুসিনেশন ছাড়া কিছু নয়। যদি আপনার যুক্তি মেনেও নি, তাহলে বাবা রাত 3:18 হ্যালুসিনেট করছে কেন? আপনার মা মারা গিয়েছিলেন রাত 3টে থেকে 3:30-এর মধ্যে। আমি রেকর্ড চেক করে দেখেছি। আমার মনে হয় আপনার বাবা এই সময়টার কথা কোনোভাবে জেনে গিয়েছিলেন, তাই তার মধ্যের একটা পার্টিকুলার সময়কেই তিনি আপনার মায়ের মৃত্যুর সময় বলে ধরে নিচ্ছেন। এক্ষেত্রে সেই সময়টা তিনি ধরেছেন রাত 3:18। সেটাকেই আপনার মায়ের সাথে যোগাযোগ স্থাপনের সময় বলে ধরে নিচ্ছেন তিনি। আর তার মেন্টাল অ্যালার্ম তাকে ঠিক রাত 3:18 জাগিয়ে দিচ্ছে। অসম্ভব। বাবা জানতো না ঠিক কটার সময় মা মারা গেছে। আমি ফোনে যখন খবর পেয়েছিলাম তখন বাবাকে জিজ্ঞাসাও করেছিলাম কটায় ঘটনাটা ঘটেছে। উত্তরে বাবা বলেছিল যে সে জানে না। যে মানুষটা ঘুমের মধ্যে ঘুমের দেশে চলে গেল, সে কটার সময় মারা গেল তা জেনে সে কী করবে? আমি বাবাকে ভালো মতো জানি। বাবা ওই মানসিক অবস্থাতেই ছিল না যে কটায় মারা গেছে তার ছানবিন করবে। তাহলে আমার মনে হয় এটা নিতান্ত একটা কাকতালীয় ব্যাপার। এতে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। এছাড়াও একটা ব্যাপার আছে। বাবার ব্যাপারটা যদি হ্যালুসিনেশন বলে উড়িয়েও দিই, তবে আমার কেন মনে হলো মা ধারে কাছেই আছে। আমি ফিল করেছি। শুধু ফিল করা নয়, আমি যে মায়ের গায়ের গন্ধও পেয়েছি। কোনো ভুল নেই, ছোটবেলা থেকে এই গন্ধ আমার খুব চেনা। ডক্টর মিত্র এবারে খুব সিরিয়াস হয়ে গেলেন। বললেন, আপনার বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব মেন্টাল হসপিটালে শিফট করতে হবে। ঘরে রাখা যাবে না কিছুতেই। আপনার কি হচ্ছে জানেন? মেডিকেল টার্মে যেটাকে বলে ইনডিউসড হ্যালুসিনেশন। আপনার ঘরে আপনার বাবার যে হ্যালুসিনেশন হচ্ছে সেটার কারণে আপনার মধ্যেও এই হ্যালুসিনেশন ছড়িয়ে পড়ছে, যেটার কারণেই আপনার মধ্যেও অলফ্যাক্টরি হ্যালুসিনেশন হচ্ছে। অলফ্যাক্টরি হ্যালুসিনেশনে আপনি কোনো পার্টিকুলার গন্ধ পাবেন যেটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। আপনার বাবার যে লেভেলে এই হ্যালুসিনেশন ছড়িয়ে পড়েছে সেটা থেকে আদৌ ফিরিয়ে আনা সম্ভব কিনা আমি জানি না, কিন্তু আপনাকে তো বাঁচাতে পারি। ইমিডিয়েটলি বাবাকে শিফট করুন মেন্টাল হসপিটালে। পূর্ব কলকাতার একটি নামী সাইকিয়াট্রি হসপিটালে ভর্তি আছেন প্রবীরবাবু। অনেক দেখতে এসেছে তার বাবাকে। কাঁচের মধ্যে দিয়ে অনেক দেখল তার বাবা শুয়ে আছে বেডে। তার কোলের ওপরেই রয়েছে লাল টেলিফোন সেটটা। মাঝে মাঝে কিছু ভেবে টেলিফোনটার দিকে তাকিয়ে নিজের মনে হেসে উঠছেন তিনি। অনেক রুমের ভেতরে ঢোকার চেষ্টা করতেই ডক্টর মিত্র বাধা দিলেন। বললেন, আপনার মেডিকেল হিস্ট্রি যেরকম রয়েছে তাতে আপনার ভেতরে ঢোকাটা ঠিক হবে না। রোজ রাতেই ওকে সিডেটিভ দিয়ে ঘুম পাড়াতে হচ্ছে। বেডের পাশের যে টেবিলটা দেখছেন ওখানেই রাখা ছিল টেলিফোনটা। এমনকি একদিন ওর ঘুমের মধ্যেই টেলিফোনটা সরিয়ে ফেলা হয়েছিল, কিন্তু রাত ঠিক 3:18 ওর ঘুম ভেঙে যায়। তারপর এমন ভায়োলেন্ট বিহেভিয়ার শুরু করেন যে আমরা ফোনটাকে আবার ফিরিয়ে দিতে বাধ্য হই। তারপর থেকে উনি টেলিফোনটাকে একরকম হাতছাড়া করেন না। আমরা সব রকম চেষ্টাই করেছি। খুব তাড়াতাড়ি ওকে কোনো ভালো মেন্টাল অ্যাসাইলামে শিফট করতে হবে। গেট মেন্টালি প্রিপেয়ার্ড অনিকবাবু। অনেকের চোখ ঝাপসা হয়ে আসছে।
জমে থাকা অশ্রুবাষ্পগুলো হঠাৎ এক ধাক্কায় ঝর্ণার মতো নেমে আসছে তার কাল্পে। একটু দূরে কারণ মোবাইলে রিংটোন বাজছে। শেষ হলো আমাদের আজকের নিবেদন পল্লব হালদারের লেখা রাত ৩:১৮। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অর্ণব। কম বয়সী মেয়ের চরিত্রে তৃষা, কম বয়সী ছেলের চরিত্রে অরিজিৎ, রমাদেবীর চরিত্রে অর্পিতা, বাদশার চরিত্রে অর্কদীপ, ডক্টর মিত্রের চরিত্রে আকাশ, অনিক ও অচিন্তবাবুর চরিত্রে সৌভিক, প্রবীরবাবুর চরিত্রে মানব, বাচ্চার মায়ের চরিত্রে বর্ণিশা, শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে ফিনিক্স অডিওভার্স, স্ক্রিপ্টিংয়ে নীল, প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত এবং পর্ব পরিচালনায় টিম স্ক্যাটার থটস। অনেক ধন্যবাদ আমাদের বন্ধু কণ্ঠশিল্পীদের আবার এই নতুন করে পথ চলার উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলি সম্বন্ধে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের নিবেদন সম্পর্কে আপনাদের মতামত জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষারত। তাহলে আজকের মতো বিদায়। খুব শিগগিরই আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবো আমরা। ততদিন প্লিজ টু কেয়ার টু স্টে টিউনড। ধন্যবাদ।